শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা সকলেই ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করলাম। আজকে হলো শুক্রবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল ওই 9টা মতো। ঘুমের থেকে উঠেই আজকে আর ব্লগটি শুরু করিনি, একেবারে বেলার থেকেই শুরু করলাম। তো এই দিক দিয়ে জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলা ছিল, সেগুলোকে একটু উল্টে পাল্টে নিচ্ছিলাম। আজকের রোদ্দুরটা বেশ সুন্দর উঠেছে, আজকে আর বৃষ্টি হয়নি, তার জন্যই কিন্তু জামা কাপড়গুলো বেশ ঝরঝরে শুকিয়েও গেছে। যাই হোক, এইদিকে চলে আসলাম সোজা বিছানাটা একটু পরিষ্কার করতে। ওদিক দিয়ে ডোডো কিন্তু খেলা করছে। এখন বাজে ওই সকাল তোমার 9টা মতো। তো বিছানাটা চলো ঝটপট করে পরিষ্কার করে নিই। জানো তো, বিছানাটা না পরিষ্কার থাকলে ঘরের সৌন্দর্যটা আরোই বেড়ে ওঠে। আর বিছানা যদি পরিষ্কার না থাকে ঘরটা যেন দেখতে কেমন একটা অগোছালো, কেমন একটা যেন লাগে। কিন্তু জানো তো, এই বিছানায় আমাদের ঘরের আসল সৌন্দর্যটাকে নিয়ে আসে। তাই জানো তো, যতটা পারি বিছানাটা টিপটপ করে রাখার চেষ্টা করি। আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে কখনোই বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন সেভাবে রাখা যায় না। এই দিকে আমি বিছানাটা পরিষ্কার করছি, ওদিক দিয়ে বাচ্চা এসে নষ্ট করে দিচ্ছে। এটা কিন্তু আমার ক্ষেত্রে হয় না, সবার ক্ষেত্রেই মনে হয়। যাই হোক, এদিক দিয়ে আমার বিছানা তোলা হলো, সকালের খাওয়া দাওয়া হয়ে গেল। এবার কিন্তু বাসনগুলো মাজা ধোয়া করছি। আর সকালে যে চা খাওয়া হয়েছিল না, সেই বাসনগুলোও কিন্তু এক পাশে রাখা ছিল জমা করে, সেগুলোকেও কিন্তু একেবারে মাজা ধোয়া করে নিচ্ছি। আমাদের এই কলপাড়ের ওপরেই না একটি গাছ আছে, জানো, ওপরে বলতে পাশে। আর গাছটা না পুরো কলপাড়টাকে ছায়া দিয়ে রাখে, এতে করে গায়ে কিন্তু সেরকমভাবে রোদ্দুরটা লাগে না। এখানে কিন্তু ভীষণই রোদ্দুর লাগার কথা, কিন্তু কি হয়েছে জানো তো, এর ওপরে যেহেতু গাছটি আছে সেই কারণে কিন্তু রোদ্দুরটা সেরমভাবে লাগে না। আর এদিক দিয়ে কালকে না মা কিছুটা কচুর শাক কিনে এনেছিল, সেই কচুর শাকটা এখানে রাখা আছে, সেটা কিন্তু নিয়ে সিদ্ধ করে নেব। কালকে নিয়ে আসা হয়েছিল, সেটা ফ্রিজে রাখা ছিল। এদিক দিয়ে ডোডো দুষ্টুমি করছে, ও অ্যাপেল খাবে জানো তো, কিন্তু অ্যাপেল তো নেই, তার জন্য ও না ফ্রিজের ভেতরে ঢুকে হয়েছে, ফ্রিজের সুইচগুলো নিয়ে খুটকাট করছে। আজকে মাকে বলেছি সেরকম কিছু রান্না করতে হবে না, এই কচুর শাক আর একটি তরকারি করলেই আজকের খাওয়া দাওয়াটা বেশ সুন্দরভাবে হয়ে যাবে। তো সেই কথা মতো কিন্তু মা দেখো এদিক দিয়ে কচুর শাকটা এনে রেখেছিল, আর এই কচুর শাকটা চলো সিদ্ধ করে নিই। জানো তো বন্ধুরা, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে অল্প অল্প চাওয়া পাওয়াগুলো সীমাবদ্ধ রাখা উচিত। বেশি চাওয়া পাওয়া হয়ে গেলে না তখন দেখবে যেন অতিরিক্ত চাহিদা বলেই মনে হয়। এই যে নিত্যদিন আমাদের খাবার খাওয়া হয়, সেই খাবারগুলোই যদি তালিকায় আমাদের মতো মধ্যবিত্তদের সীমাবদ্ধ থাকে না, তাহলে দেখবে সংসারটা বেশ সুন্দরভাবে চলে। এবং আয় বুঝে ব্যয়টাই যখন করা হয়, সেটা সীমাবদ্ধ থাকলে বেশ সুন্দরভাবে সংসারটা প্রতিনিয়ত চলে। এটি যদি নিজের সামর্থ্যর বাইরে গিয়ে খরচ করা হয়, তখন দেখবে এটির না প্রচণ্ড সংসারে ক্ষতি আনে। তার জন্য আমার মনে হয় প্রতিটি সংসারেই নিজেদের সামর্থ্য অনুযায়ী সমস্ত সময় চলা উচিত। এই দেখো, এদিক দিয়ে কচুর শাকগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর খুন্তি দিয়ে কিন্তু এগুলোকে ভালো করে ঘেঁটে দিচ্ছি। আর এই কচুর শাকগুলো কত টাকা দাম নিয়েছে জানো, বাজার থেকে আনা হয়েছে তো, ওই ধরো 10 টাকা নিয়েছে একটি গাছ, কেটে দিয়েছে ওনারা। আর আমাদের গাছে কিন্তু পেঁপে হয়েছে, দেখেছো পেঁপেগুলো কি সুন্দর। আর এই পেঁপেগুলো পাড়া হয়েছে, গাছের টাটকা পেঁপে খেতে যেন আলাদাই টেস্ট আনে। আর এদিক দিয়ে আমার নাইটিটা ছিঁড়ে গেছে, মানে সেলাই খুলে গেছে, ছিঁড়েও ঠিক যায়নি। তাই ভাবলাম যে দর্জির দোকানে আর দেবো না, দিলে পরেই 10 টাকা নিয়ে নেবে, যখন নিজেই পারি একটু টুকটাক করে নিজের নাইটিটি নিজেই সেলাই করে নিই, এতে করে কোনো অসুবিধা হবে না এবং নিজের নাইটিটাও সুন্দর করে সেলাই করা থাকবে। আমার জানো তো, এই সমস্ত টাকাগুলো যেগুলো না হলেই নয়, আমি পারবো না, সেগুলোই কিন্তু আমি বের করার চেষ্টা করি। আর যেইগুলো আমি ভাবি যে না আমি পারবো, আমার দ্বারা হবে, তখন কিন্তু সেই সমস্ত টাকাগুলো আমি বের করি না। এভাবে আমি প্রতিনিয়ত একটু একটু করে সঞ্চয় করে চলার চেষ্টা করে চলেছি।
আর এদিক দিয়ে বাজার থেকে না 150 মতো মুসুর ডাল আনা হয়েছে। তো এই মুসুর ডালগুলো ঢেলে রেখে দিচ্ছি। আর ঘরে নাই নাই করাটা কিন্তু একটা লক্ষ্মী ছাড়ার মতোই কাজ করে। সংসারে যদি থাকতে থাকতে তুমি সেগুলো নিয়ে এসে পূরণ করে রাখো না, তাহলে সংসারটা দেখবে সবসময় আয় মুক্তি হয়। তো আমার দেখো এইদিকে মসুর ডালটা ঢালা হয়ে গেল। চলো এবার অন্যান্য কাজের দিকে ধ্যান দেওয়া যাক। এরই মাঝে একবার বাজার গেছিলাম, তো ওখান থেকে জানো তো কিছুটা মতো পটল নিয়ে এসেছি। আর এই পটলগুলো নিয়ে এসে মাকে বললাম একটু ভাজা খাবো, সেই মতো কিন্তু ভাজাটাও বসিয়ে দিয়েছি। বাজার বলতে আমাদের বাড়ি থেকে হাঁটা পথে ওই 5 মিনিট মতো লাগে। ওই ধরো আধা ঘন্টার জন্য গিয়েছিলাম টোটোকে মায়ের কাছে রেখে। তো বাজার থেকে কিন্তু কিছু সবজি নিয়ে এসেছি আজকে। এই পটল এনেছি, তারপরে তোমার এনেছি কিছুটা মতো ওল, এই সমস্ত জিনিসগুলোই আনা হয়েছিল। তো এদিক দিয়ে মোটামুটি আমার পটল ভাজা হয়ে গেল। চলে এবার কচুর শাকটা করি। আজকে কিন্তু কচুর শাকটা একেবারে অন্য নিয়মে করব। সেদিন করেছিলাম মাছের মাথা দিয়ে কচুর শাক, আজকে করব একদমই বাদাম দিয়ে কচুর শাক। তো প্রথমেই যেন 5 ফোড়ন দিলাম আর তোমার শুকনো লঙ্কা দিলাম। আমি যেন তেজপাতা দিই, মা বললো তেজপাতা দেবে না। আর ওই যে বাদাম দিয়ে করব বলে বাদামটা কিন্তু আগে ভেজে নিচ্ছি। তারপরে তোমার আদা বাটা আর জিরে বাটাটা দিয়ে দিয়েছি। তার সাথে যা যা দেয় আর কি, নুন, হলুদ, চিনি, এই সমস্ত জিনিসগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এক ফোঁটাও জল দিইনি, যেন জল দিলে যেন মশলাটা কেমন একটা লাগবে, সেই কারণবশতই মা বললো জল দিতে হবে না, একেবারেই ওই রকম থাক। আর সেই রকমভাবেই কিন্তু জল ছাড়া দিয়ে দিলাম কচুর শাকটা। আর কচুর শাকটা সিদ্ধ করার পর দেখেছো কয়টুকু এসে দাঁড়িয়েছে। প্রথমে মনে হচ্ছিল কচুর শাকটা অনেকটাই হবে, কিন্তু এখন দেখো একেবারে একটুখানি। এরপরে মা তোমার করতে করতে কষাতে কষাতে একেবারে একটুখানিতে এসে পৌঁছাবে। তো এইরকমভাবে কচুর শাকটা খেতে ভীষণ ভাল লাগে। তার সাথে কিছুটা মতো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, এতে করে কিন্তু রান্নার টেস্টটা আরোই বাড়ে। আর আমি যেন এরকমভাবেই কচুর শাক খেতে বেশি অভ্যস্ত, মানে কচুর শাকের সাথে একটুখানি মিষ্টি অ্যাড করব, এরকমভাবেই ভাল লাগে। কচুর শাকে মিষ্টি না হলে আমার যেন কেমন কেমন লাগে। আর জানো তো অনেক অনুষ্ঠান বাড়িতে বৈষ্ণব সেবা বলো এইখানে ওখানে না, আমি গিয়ে খেয়েছি, সেখানে কিন্তু কচুর শাকের সঙ্গে চিনিটি দেয়, তাতে কিন্তু স্বাদটি আরও বেড়ে যায়। কিন্তু আমার শ্বশুরবাড়িতে আবার চিনিটি বলে খেতে ওদের ভাল লাগে না, সেই কারণবশত কিন্তু চিনি দিই না। আমাদের গরিবের খাবার যেরকমই হোক না কেন, সেটা যদি সুন্দর করে করা হয় দেখো কত সুন্দর লাগে। আর এই কচুর শাকটা খেতে এত ভালো লেগেছে কি বলবো তোমাদেরকে। আর জানো তো আমি সংসারে কাজ করতে ভীষণ ভালোবাসি, তাই কোথাও গেলেই আমি বসে থাকতে পারি না, মনে হয় কিছু না কিছু কাজ আমাকে করতেই হবে। তাই দেখো কিছুদিনের জন্য বাপের বাড়ি ঘুরতে এলো, আমি কিন্তু সংসারের কাজগুলো করতে ভীষণ ভালোবাসি। এদিক দিয়ে দেখো মা গাছ থেকে যে পেঁপেটি পেরেছিল, সেই পেঁপেটি একেবারে আদা জিরে বাটা দিয়ে মশলাটি কষিয়েছি, তার সাথে কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর আমার বাপের বাড়িতে যেন গুঁড়ো লঙ্কা খায় না, তার জন্য একেবারে কাঁচা লঙ্কার রান্না। আচ্ছা, একটা বনু আমাকে কমেন্ট করে প্রতিনিয়ত, এখন করছে না কেন, কি হয়েছে বনু? প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো। তো ওই বনুর একটা ছোট্ট বেবি আছে, বনু তোমার বেবিটাও কেমন আছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই বলো। রান্না বান্না শেষ, ঘর বারান্দা ঝাঁট দেওয়ার পর্ব শুরু। এদিক দিয়ে সোজা চলে এসেছি এই ঘরটি ঝাঁট দেবো। এই ঘরটি সেরকমভাবে আমাদের প্রয়োজন পড়ে না, তবুও জানো তো ঘরটি না ব্যবহার না হলেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু দরকার, যেহেতু আমাদের বাড়িতে ছোট বেবি আছে। আর এমনি তো ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকাতেই নাকি মা লক্ষ্মী বিরাজ করে, এই কথাগুলো আমি কিন্তু সব সময় পদে পদে মানি। সেই জন্য ঘর বাড়ি একটু হলেও আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর আমার মা দেখেছো এই ঘরটি, তারপর ওই জায়গাটি যেখানে রান্না করে সেখানে কিন্তু এই ঝাঁটা দিয়ে ঝাঁট দেয়। এটি হলো ঘরের ঝাঁটা, আবার ভেবো না তোমরা উঠান ছাটের ঝাঁটা, না গো এটি ঘরেরই। আর ওই দেখো ওই দিক দিয়ে ভাত তরকারিগুলো মা জায়গা মতো রেখে দিয়েছে। আমি এরই মাঝে গ্যাসটা পরিষ্কার করে নিলাম, গ্যাসের ঝিক, তারপর তোমার কড়াই, এই সমস্ত জিনিসগুলো ভালো করে মেজে নিয়েছি। তো এখানে নোংরাটি তোলা যায় না, এটি জানো তো ওই তোমার ঝাঁটার সাহায্য করে তুলে নিলাম। এখানে না একটা তোমার ওই যে ডাস্টবিনের ইয়েগুলো থাকে না, ওই নোংরা নিয়ে ফেলার জন্য, সেটির নাম আমি ঠিক জানি না, ওটি যদি থাকতো খুব ভালো হতো, তাহলে খুব সুন্দরভাবে নোংরাটি উঠে যেত। আমার এটা করার অভ্যাস নেই, তো তার জন্য একটু অন্যরকম হলো, খুব একটা ভালো
হয়নি। আর এই দেখো এদিক দিয়ে কিন্তু পাপোশটাও ভালো করে ছেড়ে নিচ্ছি। পাপোশটার মধ্যে এত ধুলো জমে কি বলবো তোমাদেরকে, বলে বোঝানোর মতো নয়। জায়গাটি খুঁজে পাচ্ছিলাম না, কোথায় ছাড়বো পাপোশটি। তো নিজেই ভাবলাম যে এই গাছটির মধ্যে যদি ছেড়ে নেওয়া যায় তাহলে খুব একটা মন্দ হবে না, কিন্তু পরে আবার ভেবে দেখলাম না, এই গাছটির মধ্যে আর ছাড়া যাবে না। এটি যেহেতু ফুল গাছ, আর ফুল দিয়ে কিন্তু আমরা ঠাকুরকে সেবাই দিই, সেই জন্য এই গাছটির মধ্যে আর ছাড়বো না, অন্য কোথাও কোনো একটি জায়গা খুঁজে নেবো। আর এই দেখো এই দিক দিয়ে চলে এসেছি দড়ির মধ্যে কাপড়টি মেলে দিতে। আর জানো তো ডোডো ছোট হিসু করে, সেই কারণে দেখো কাঁথাটা কিন্তু হিসু করে পুরো ভিজিয়ে দিয়েছে। মা সকালবেলায় ধুয়ে একেবারে ছাদে মেলে এসেছিল, তো কাঁথাটা শুকিয়ে গেছে, কাঁথাটাকে এক পাশ করে রাখা আছে জামা কাপড়গুলো মেলবো বলে। তো এদিক দিয়ে মা কিন্তু এই দেখো কাপড়টি ধুয়ে রেখে দিয়েছিল, মানে কাঁচাই হয়েছিল, তো কাপড়টি মেলা হয়নি বলে আমি ভাবলাম বেশ সুন্দর করে এই তারের মধ্যে তো মেলে দিই। আর এদিক দিয়ে কি সুন্দরভাবে হাওয়া দিচ্ছে দেখেছো, গাছের পাতাগুলো এত নড়ছে কি বলবো তোমাদেরকে, বলে বোঝানোর মতো নয়। আর জানো তো আমাদের এইখানটায় দাঁড়ালেই না ভীষণ হাওয়া পাওয়া যায়। যাই হোক, এরই মধ্যে আমার অনেক কিছু হয়ে গেছে। তো কি কি হয়েছে জানো, তোমার স্নান সারলাম, ডোডোকে খাওয়ালাম, ডোডোকে ঘুম পাড়ালাম, আমি নিজে খেয়ে দিয়ে একটু শুয়েছি, আর তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। এখন বাজে ওই ঘড়ির কাটাই 6টা মতো, একেবারে ঘুমের থেকে উঠেছি দেখি সন্ধে হয়ে গেছে। কি করব, এই জন্য জানো তো একেবারে চলে আসলাম এদিকে সন্ধ্যা প্রদীপটা জেলে দেওয়ার জন্য। আমাদের এখানে জানো তো আমি, মা, ডোডো, তাই জানো তো আমাদের বাড়িতে একদম নিরিবিলি, কে কোথায় আসছে যাচ্ছে কোনো কিছুই বোঝা যায় না, সেজন্য কিন্তু আমাদের ঘুমের থেকে উঠতে অনেকটাই লেট হয়ে যায়। আর এই সন্ধ্যা প্রদীপটি জ্বালতে আমার ভীষণই ভাল লাগে, যেহেতু আমি বাড়িতে করে অভ্যস্ত, সেহেতু এখানে এসেও আমার মনে হয় যে সংসারের সমস্ত কিছু কিন্তু আমিই করব, সেই জন্যই কিন্তু এদিকে সোজা চলে আসলাম সন্ধ্যা প্রদীপটাও চলো জেলে দিই। তো বন্ধুরা আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট